আসসালামু আলাইকুম সুপ্রিয় নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সকলকে বায়োলজি শিক্ষা 365-এ স্বাগতম। আজকে আমাদের আলোচিত বিষয় হলো ডিএনএ রেপ্লিকেশন। এই রেপ্লিকেশন অর্থ হচ্ছে প্রতিলিপন বা অনুলিপন। দেখো, ডিএনএ থেকে ডিএনএ তৈরির যে প্রক্রিয়া সেটিকে বলা হচ্ছে ডিএনএ রেপ্লিকেশন। অর্থাৎ ডিএনএ থেকে হুবহু ডিএনএর মতো কপি তৈরি হবে, এটাই হচ্ছে ডিএনএ রেপ্লিকেশন। দেখো যে আদিকোষের যে ডিএনএ রয়েছে সেগুলো হচ্ছে বৃত্তাকার হয়ে থাকে। এখন দেখো, এটি যেহেতু একটি বৃত্তাকার ডিএনএ, এটি কিন্তু কোনো ধরনের প্রান্ত নেই, তাই আদিকোষের রেপ্লিকেশন শুরু হতে পারবে যে কোনো একটি জায়গা থেকে। কিন্তু প্রকৃত কোষের যেই ডিএনএ রয়েছে সেটি কিন্তু অনেক লম্বা এবং সূত্রাকার হয়ে থাকে। প্রকৃত কোষের রেপ্লিকেশন শুরু হয় ডিএনএর মাঝখানে যে কোনো জায়গায় একই সাথে শুরু হতে পারে। অর্থাৎ ধরো, এখানেও রেপ্লিকেশন শুরু হয়, এখানেও হতে পারে, এখানেও হতে পারবে, এখানে, অর্থাৎ একই সাথে অনেকগুলো জায়গায় হচ্ছে রেপ্লিকেশন শুরু হয়ে থাকে। আর রেপ্লিকেশন যেখান থেকে শুরু হয় সেটিকে বলা হয় সূচনা বিন্দু বা অরি। ইংলিশে যদি বলা হয় তাহলে সেটিকে হচ্ছে অরি বলা হয়, যাকে হচ্ছে বাংলায় সূচনা বিন্দু বলে। অরি বা সূচনা বিন্দু থেকে ডিএনএর প্যাঁচগুলো খুলতে শুরু করে। দেখো, এই চিত্রতে যদি দেখি, দেখো এখানে আগে হচ্ছে এদের প্যাঁচগুলো খুলে গেল। অর্থাৎ ডিএনএ যেভাবে প্যাঁচানো অবস্থায় থাকে, আগে হচ্ছে এই প্যাঁচটা খুলতে শুরু করে সূচনা বিন্দু থেকে, এবং সাথে সাথে এই যে নিউক্লিওটাইডের যে মধ্যকার বন্ধনগুলো রয়েছে, নিউক্লিওটাইডের মধ্যকার যে হাইড্রোজেন বন্ড, সেগুলো কিন্তু ভাঙতে শুরু করে। আর এই যে ভাঙার কাজটি করছে, এটি হচ্ছে হেলিকেজ এনজাইম ভাঙার কাজটি করে থাকে। এবং এই যখন ডিএনএর মধ্যকার যে নিউক্লিওটাইডের মধ্যকার যে হাইড্রোজেন বন্ড রয়েছে, এগুলো যখন ভাঙতে শুরু করে, তখন হচ্ছে দুটি সূত্রক আলাদা হয়ে যায়। অর্থাৎ ডিএনএ তো ডাবল হেলিক্স, তাহলে এ একটি সূত্রক আছে, এটি সূত্রক আছে। এগুলো আগে হচ্ছে পেঁচানো অবস্থায় ছিল। যখন হেলিকেজ এনজাইমের মাধ্যমে এই মাঝখানে যখন হাইড্রোজেন বন্ডগুলো ভেঙে যাচ্ছে, তখন দুটি আলাদা আলাদা সূত্রকে পরিণত হয়ে যাচ্ছে। ডিএনএ রেপ্লিকেশনের জন্য এই যে দুটি আলাদা সিঙ্গেল স্ট্র্যান্ড রয়েছে, এগুলোকে ছাঁচ বা টেমপ্লেট হিসেবে ব্যবহার করা হয়। তোমাদেরকে একটু ভালো করে বোঝার জন্য দেখো, এই যে হেলিকেজ এনজাইমের মাধ্যমে ডিএনএর মধ্যে যে নিউক্লিওটাইডের মধ্যকার যে হাইড্রোজেন বন্ধনগুলো ছিল, সেগুলো আস্তে আস্তে ভাঙা শুরু হয়েছে। এর ফলে দুটি আলাদা স্ট্র্যান্ড হয়ে গেছে। এখন দেখো, এই যে দুটো আলাদা স্ট্র্যান্ড রয়েছে, এগুলোকে হচ্ছে রেপ্লিকেশনের জন্য ছাঁচ হিসেবে ব্যবহার করা হয় বা টেমপ্লেট হিসেবে ব্যবহার করা হয়। অর্থাৎ এখানে যেই নিউক্লিওটাইডগুলো থাকবে, এখন দেখো ডিএনএর যে দুটি সূত্রক রয়েছে, এগুলো হচ্ছে পলিনিউক্লিওটাইডের গঠন। এগুলো আমি এর আগে ক্লাসে যখন ডিএনএ সম্পর্কে আলোচনা করেছিলাম, তখন ডিএনএর স্ট্রাকচার নিয়ে বিস্তারিত বর্ণনা করেছি, তোমরা তো আমার সেই ভিডিওটি দেখতে পারো। এখন দেখো যে আমরা যদি এরকম একটি স্ট্র্যান্ডের কথা চিন্তা করি, তাহলে এই একটি স্ট্র্যান্ডের ভিতরের দিকে কিন্তু নাইট্রোজেনাস বেসগুলো রয়েছে। এখন এই একটি মাত্র সূত্রক দিয়ে তো আসলে ডিএনএ তৈরি করা সম্ভব না। তাই রেপ্লিকেশনের ক্ষেত্রে এই যে এই ছাঁচের পরিপূরক সূত্রক এখানে তৈরি হয় উভয় দিকেই। অর্থাৎ উভয় স্ট্র্যান্ডে হচ্ছে তাদের পরিপূরক অর্থাৎ কমপ্লিমেন্টারি সূত্রকগুলো এখানে তৈরি হতে থাকে। দেখো, এই ছাঁচের মধ্যে এটি হচ্ছে এডিনিন, এটি হচ্ছে সাইটোসিন, এটিও সাইটোসিন, এটি হচ্ছে গুয়ানিন, আর এটি হচ্ছে থাইমিন, আর এটি হচ্ছে এডিনিন। তাহলে এর যে পরিপূরক যে নিউক্লিওটাইডগুলো আসবে, সেক্ষেত্রে এখানে আসবে এডিনিনের পরিপূরক হচ্ছে থাইমিন, সাইটোসিনের পরিপূরক হচ্ছে গুয়ানিন, আবার সাইটোসিনের পরিপূরক হচ্ছে গুয়ানিন। এভাবে করে হচ্ছে এদের পরিপূরক নিউক্লিওটাইডগুলো এখানে বসতে থাকবে। এখন দেখো, এই নিউক্লিওটাইডগুলো আসে হচ্ছে কোষ থেকে এসে হচ্ছে এখানে উভয় স্ট্র্যান্ডের
বিপরীতে এখানে সূত্রকগুলো তৈরি হবে এবং এই সূত্রকগুলো নতুন যে স্ট্র্যান্ডগুলো তৈরি হবে সেগুলো হচ্ছে 5' থেকে 3' দিকে। দেখো ডিএনএর এই সূত্রকটি হচ্ছে 5', আর এদিকে হচ্ছে এটি 3', আবার এটি 3' এবং এই সূত্রকটি হচ্ছে এদিকে 5' প্রান্ত। তাহলে নতুন যে দুটো সূত্রক তৈরি হবে এই সূত্রকগুলো হচ্ছে 5' থেকে 3'এর দিকে চলতে থাকবে, অগ্রসর হতে থাকবে। এখানে ক্ষেত্র দেখো 5' থেকে 3'এর দিকে, এটি 3', 5' থেকে 3'এর দিকে এই যে নিউক্লিওটাইডগুলো এগুলো বসতে থাকবে। এই সূত্রকের নিউক্লিওটাইডগুলো দেখো একদম নিরবিচ্ছিন্নভাবে এখানে বসে যাচ্ছে, অর্থাৎ দেখো এখানে কোনো ধরনের খণ্ডক নেই। কিন্তু এই যে এই স্ট্র্যান্ডটি রয়েছে এখানে দেখো কিছু খণ্ডক তৈরি হচ্ছে, অর্থাৎ এটি একটি খণ্ডক তৈরি হলো, আবার এখান থেকে এতটুকু একটি খণ্ডক তৈরি হলো, কিন্তু এই স্ট্র্যান্ডের মধ্যে কিন্তু কোনো ধরনের খণ্ডক দেখা যাচ্ছে না। এখানে হচ্ছে নিউক্লিওটাইডগুলো নিরবচ্ছিন্নভাবে 5' থেকে 3' বরাবর বসতেই আছে কন্টিনিউয়াসলি। তাই এই স্ট্র্যান্ডটিকে বলা হয় হচ্ছে লিডিং স্ট্র্যান্ড। এই স্ট্র্যান্ডটিকে বলা হয় লিডিং স্ট্র্যান্ড। আর এখানে এই সূত্রকের মধ্যে এগুলো কিন্তু নিরবচ্ছিন্নভাবে বসতে পারছে না, কারণ দেখো এই স্ট্র্যান্ডটি, অর্থাৎ এই স্ট্র্যান্ডটি হচ্ছে এই যে লিডিং স্ট্র্যান্ড আছে তার বিপরীত দিকে বসা। তো এখানে যেহেতু এটি 5' থেকে 3' এই মুখী বরাবর, তাই যখন নিউক্লিওটাইডগুলো যখন আসে তখন এটি মানে নিরবচ্ছিন্নভাবে বসতে পারে না এখানে। তখন কি হয়, মানে খণ্ডক আকারে আকারে এভাবে করে নিউক্লিওটাইডগুলো বসে থাকে, এবং এই যে খণ্ডকগুলো তৈরি হলো এগুলোকে বলা হয় ওকাজাকি খণ্ডক। অর্থাৎ বিজ্ঞানী ওকাজাকি এই খণ্ডকগুলো দেখেছেন, এর জন্য হচ্ছে এগুলোকে ওকাজাকি খণ্ডক বলা হয়। এখন এই খণ্ডকগুলো কিন্তু এভাবে করে থাকে না, এগুলো আবার কি হয়, জোড়া লেগে যায়। এগুলো এই লিডিং স্ট্র্যান্ডের মতো এখানে জোড়া লেগে যায়, আর এই জোড়া লাগানোর কাজটি করে হচ্ছে লাইগেজ এনজাইম। এই যে এই লাইগেজ এনজাইমটি হচ্ছে যে ওকাজাকি ফ্রেগমেন্টগুলো রয়েছে সেগুলোকে জোড়া লাগায়। এই যে এই চিত্রটিতে দেখো আরও ভালোভাবে বোঝা যাচ্ছে। এই যে এটি হচ্ছে লিডিং স্ট্র্যান্ড, এখানে দেখো 5' থেকে 3' বরাবর যে নিউক্লিওটাইডগুলো আছে সেগুলো নিরবচ্ছিন্নভাবে এখানে সংযুক্ত হয়েছে, এখানে কোনো ধরনের খণ্ড খণ্ড আকারে সৃষ্টি হয়নি। কিন্তু যে ল্যাগিং স্ট্র্যান্ডটি রয়েছে এটা কিন্তু খণ্ডক আকারে আকারে এখানে যুক্ত হচ্ছে, আর এগুলোকে যখন একত্র করবে সেটি হচ্ছে লাইগেজ এনজাইম। এখন যেহেতু একই সাথে ডিএনএ এর ডাবল হেলিক্সের বিভিন্ন জায়গায় রেপ্লিকেশন শুরু হয়, অর্থাৎ এখানে এই চিত্রের মধ্যে শুধু দেখাচ্ছে যে এখানে রেপ্লিকেশন শুরু হচ্ছে, এখানেও রেপ্লিকেশন শুরু হতে পারে। এর জন্য হচ্ছে ডিএনএ ডাবল হেলিক্সের বিভিন্ন জায়গায় যেহেতু রেপ্লিকেশন শুরু হয়, তাই অল্প সময়ের মধ্যে পরিপূর্ণ যে ডাবল হেলিক্সটি রয়েছে, অর্থাৎ পরিপূর্ণ এই যে ডিএনএ এটির কিন্তু দুটো কপি তৈরি হয়ে যায় আলাদাভাবে। দেখো এই যে এটি তখন একটি স্বতন্ত্র ডিএনএ তৈরি হয়ে গেল, আবার এটিও হচ্ছে একটি স্বতন্ত্র ডিএনএ তৈরি হয়ে গেল। এই যে আগের ডিএনএ থেকে যে নতুন দুটি সূত্রক তৈরি হচ্ছে, এই আগের ডিএনএটিকে বলা হচ্ছে মাদার ডিএনএ, এবং যে দুটি নতুন ডিএনএ সূত্রক তৈরি হচ্ছে, অর্থাৎ এই যে দুটি নতুন ডিএনএ সূত্রক তৈরি হচ্ছে এদেরকে বলা হচ্ছে ডটার ডিএনএ। এই দুটোকে হচ্ছে তখন এদেরকে তখন ডটার ডিএনএ বলা হয়। এই যে দুটি নতুন ডিএনএ তৈরি হলো, এখানের মধ্যে যে দুটি সূত্রক রয়েছে, একটি হচ্ছে মাদার ডিএনএ থেকে আর একটি হচ্ছে যে নতুন সূত্রক। এই যে যেহেতু এখানে একটি সূত্রক আগের ডিএনএ থেকে এবং আরেকটি সূত্রক নতুন তৈরি হয়েছে, তাই একে অর্ধ সংরক্ষণশীল বলা হয়, অর্থাৎ অর্ধ সংরক্ষণশীল বা হচ্ছে সেমি কনজারভেটিভ
কনজারভেটিভ বলা হয়, অর্থাৎ ডিএনএ হচ্ছে সেমি কনজারভেটিভ পদ্ধতিতে নতুন ডিএনএ তৈরি করে থাকে। তোমাদের পরীক্ষার মধ্যে কিন্তু অনেক সময় দেখা যায় শর্ট কোয়েশ্চেন হিসেবে খ বিভাগের মধ্যে আসতে পারে যে ডিএনএরকে অর্থাৎ ডিএনএ রেপ্লিকেশন বা ডিএনএর কপিকে অর্ধ সংরক্ষণশীল পদ্ধতি কেন বলা হয়। তখন তোমরা সংক্ষেপে এভাবে করে লিখে দিবে যে যেহেতু নতুন সৃষ্ট দুটি ডিএনএর মধ্যে একটি সূত্রক মাতৃ অর্থাৎ মাদার ডিএনএ থেকে আসে এবং অপর সূত্রকটি হচ্ছে নতুন, তাই একে হচ্ছে অর্ধ সংরক্ষণশীল অর্থাৎ সেমি কনজারভেটিভ পদ্ধতি বলা হয়ে থাকে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা জানলাম ডিএনএ রেপ্লিকেশন পদ্ধতিটি কিভাবে হয়ে থাকে। ইনশাল্লাহ সামনের ক্লাসে আমরা ক্রোমোজোম সম্পর্কে আলোচনা করব। ততদিন পর্যন্ত সকলে ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।